মমতা ব্যানার্জি তীব্র প্রতিবাদ করছেন, বিরুদ্ধে বলছেন আইএসএফের দলের বিরুদ্ধে, এবং বলছেন যে মুসলিম ভোট ভাগের জন্যই আপনি বিজেপির থেকে টাকা নিয়েছেন। আমি শুধু জানতে চাই, এই টাকা কি সত্যি নিয়েছেন? আর নিলে এই গরমে কটা এসি বসেছে আইএসএফের কলকাতার অফিসে? প্রথমেই বলি, আইএসএফের কলকাতা অফিসে এসি শুধু নয়, ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের একটা কথা চলছিল, কিন্তু অর্থের অভাবে এখনও করে উঠে পারিনি। আপনারা দেখেছেন সেখানে অবস্থা খুব একটা ভালো নয়। দ্বিতীয় কথা হচ্ছে, মমতা ব্যানার্জির সৎসাহস থাকলে কবে কোথায় কত টাকা নিয়েছে ওনাকে বলতে বলুন। টাকা নিয়েছে বলে উড়ো উড়ো কথা বললে হবে না। কবে কোথায় কত টাকা নিয়েছি বলতে বলুন, তারপরে ওনার বিরুদ্ধে মানহানি মামলা করব। অন ক্যামেরা বলছি, সৎসাহস থাকলে কবে কোথায় কত টাকা নিয়েছি মমতা ব্যানার্জিকে বলতে বলুন। যদি বলে তার পরের দিনই দেখবেন আমরা মানহানি মামলা করব, ছেড়ে কথা বলবো না। মমতা ব্যানার্জি কী বোঝাতে চাইছে? মুসলিম ভোট কি উনি কী বলতে চাইছেন? দলের চেয়ারম্যান মুসলিম বলে ওনার কি কষ্ট হচ্ছে? দলের জেনারেল সেক্রেটারি পিছড়ে বর্গের বলে কি অসুবিধা হচ্ছে? দলের একাধিক নেতৃত্বরা পিছড়ে বর্গের বলে কি ওনার অসুবিধা হচ্ছে নাকি? যদি মুসলিম চেয়ারম্যান তাকে মুসলিম দল বলে দেখে দেয়, তাহলে একজন ব্রাহ্মণ বাড়ির মহিলা উনি, তাহলে আমি যদি বলি তৃণমূল হিন্দুদের দল, জিনিসটা কি ভালো লাগবে? না বলাটাই স্বাভাবিক, আমি বলি না। কিন্তু যেভাবে দেখে দিতে চাইছে, আসলে আশঙ্কিত ভয় পাচ্ছে আইএসএফের ছায়াতলে। যেভাবে দেখুন বিভিন্ন বর্ণের জাতের মানুষ এসে যুক্ত হচ্ছে, আইএসএফ কি ভরসার জায়গায় হয়ে উঠছে আইএসএফ। মমতা ব্যানার্জিদা এই করে কাম্যের রাজনীতি করার দিন শেষ হয়ে যাবে। মিথ্যার ভুলি দিয়ে মিথ্যাভাবে আশ্বাস দিয়ে রাজনীতি বন্ধ হয়ে যাবে। দেখুন না, আমাদের যে প্রার্থীগুলো হয়েছে, আদিবাসী সমাজের প্রার্থী অধ্যাপক, দলিত সমাজের প্রার্থী অধ্যাপক, উচ্চবর্ণের প্রার্থী যথেষ্ট শিক্ষিত চাকরিজীবী, মুসলিম সমাজের প্রার্থী অ্যাডভোকেট, অধ্যাপক। যাদেরকে নিয়ে আমরা করেছি তারা টপ সমাজের প্রতিষ্ঠিত লোক। কারণ তাদেরকে আমরা কেন তুলে নিয়ে এসেছি? হয়তো আপনাদের নজরে আন করা মুখ হতে পারে, অত প্রচালিত মুখ নয়, কিন্তু তাদের মধ্যে এই পোটেনশিয়াল আছে। তাদেরকে যদি আমরা পার্লামেন্টে পাঠাই, গিয়ে টিকটক ভিডিও আর উপরাষ্ট্রপতি সম্পর্কে ব্যঙ্গ করবে না, তার কাজে যে কারণে তাকে পাঠানো হচ্ছে সে কাজ করবে। তো এইগুলোতেই মমতা ব্যানার্জির দল ভয় পাচ্ছে, বিজেপি ভয় পাচ্ছে, ওই জন্য এই বিজেমূল আমাদেরকে আক্রমণ করছে। আমরা প্রার্থী তালিকার চয়ন দেখে আমরা বুঝেছি যে কোয়ালিটিটা বিচার করা হয়েছে, কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নয়। তা প্রার্থী তালিকা বেশ কিছু ইতিমধ্যে যা হয়েছে তা দিয়ে বোঝা গেছে। কিন্তু মমতা ব্যানার্জির মুসলিম ভয়ে এই যে ভোট ভাঙার কথাটা বলতে হচ্ছে, তার কারণ কি এটা হতে পারে যে বেশ খানিকটা মুসলিম ভোটের উপর ভরসা করছে? এবার আইএসএফ যদি নিজের মতন করে যদি সেই ভোট কেটে নেয়, তাহলে কি বিপদে পড়তে পারে? কারণ তিনি কিন্তু স্টেজ থেকে একথাই বলছেন যে তৃণমূলকে বিপদে ফেলার জন্য বিজেপির হয়ে কাজ। প্রথম কথা বলি, মমতা ব্যানার্জির কাছে কোন ভোটটা আছে? নন মুসলিম ভোট আছে? আমার আদিবাসী ভাইরা মমতা ব্যানার্জিকে ভোট দেবে, আমার দলিত ভাইরা মমতা ব্যানার্জিকে ভোট দেবে, আমার মতুয়া ভাইরা মমতা ব্যানার্জিকে ভোট দেবে, আমার উচ্চবর্ণের ভাইরা মমতা ব্যানার্জিকে ভোট দেবে। এক কথা, হিন্দু ভাইরা মমতা ব্যানার্জিকে ভোট দেবে না মুসলমানরা দেবে? কেউ ভোট দেবে না, কোনো ভোট নেই তার কাছে। আর গুন্ডা আর পুলিশকে দিয়ে কিছু ভোটকে আটকে রেখেছে। জলজমি জঙ্গলে যে স্বাভাবিক অধিকার সেখান থেকে উচ্ছেদ করছে, ইন্ডাস্ট্রির নামে জমি দখল হয়ে যাচ্ছে। আমার আদিবাসী ভাইরা ভোট দেবে তাকে? মুসলিম ভাইদের নামে খুব ভালোবাসা, রমজান মাস এসছে, ঘুমটা দিয়ে খুব ইফতার করছে, কিন্তু মুসলিম ভাইদের যে দাবি, রোজার শেষে ঈদ আসছে, যে ঈদটা মুসলিম সমাজের কাছে সবথেকে বৃহৎ উৎসব, 3 দিন ছুটি চেয়েছে, কিন্তু ছুটি কী দিচ্ছে? আজকে ঈদ, আর চাঁদের ওপরে নির্ভর করে সন্ধ্যার পরে চাঁদ উঠছে। যদি আগামীকাল ঈদ হয়, আপনাকে তাহলে শিলিগুড়ি থেকে কেউ যদি আজকে হুগলি জেলায় লোক শিলিগুড়িতে চাকরি করে, বা হুগলিতে চাকরি করছে শিলিগুড়ির লোক, তাহলে সারা রাত ধরে সে যাবে ট্রেনে, গিয়ে সকালে ঈদ করবে, নামবে ট্রেন থেকে, ঈদ করলো, আবার তাকে ট্রেনে চাপতে হবে, তারপরের দিনে তাকে চাকরি ধরতে হবে। 3 দিন চাকরি দীর্ঘদিনের দাবি মুসলিম সমাজের, দেয়নি। আমার কুর্মী সমাজের, কুড়মালির ভাষার ডেভেলপের কথা বলেছিল, দেয়নি। আজ মতুয়া ভাইদেরকে নিয়ে শুধু বিভাজনের রাজনীতি করছে, সিএ এর ভয় দেখাচ্ছে। তাদের শিক্ষা স্বাস্থ্য কোথায় আজকে তলনিতে? কেউ ভোট দেবে না, কেউ ভোট দেবে না মমতা ব্যানার্জিকে। আর এই ভোটগুলো যখন আইএসএফের দিকে আসছে, সব সমাজের মানুষ আইএসএফকে দিকে এগিয়ে আসছে, তখন এই ধরনের বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এখন আল্লাহর কসম ভগবানের নামে শপথ করছে, অনেক কথা বলছেন, ওসব কাজ হবে না। আইএসএফের ছায়াতলে ভোটগুলো আসবে, আর ভোটগুলো দিয়ে আইএসএফের প্রার্থীদেরকে পার্লামেন্টে পাঠাবে।
একদমই তাই, বামেদের সঙ্গে হঠাৎ কি হলো, এই বিষয়টা একদম খুব ইন্টারেস্টিং। আমি দেখতে পাচ্ছিলাম যে একটা জোটবদ্ধ এবং একত্রে এগোচ্ছিল, দুটো ছবি একদম পাশাপাশি এগোচ্ছিল, এগোতে এগোতে হঠাৎ করে মুর্শিদাবাদ নিয়ে, কখনো বসিরহাটের কেন্দ্র নিয়ে। আমি বলছি এই ডায়মন্ড হারবার এই কেন্দ্রটা নিয়ে যে চ্যালেঞ্জ ছিল, সে তো বামেদের সঙ্গে হঠাৎ না, এই জোটে না, নওশাদ সিদ্দিকীর পক্ষ থেকে কি হলো? নওশাদ সিদ্দিকীর পক্ষ থেকে জোটে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনাদের। লেফট প্রথম কংগ্রেস না করেছে জোটকে, তারপরে লেফট ফ্রন্টের যে আচরণে না, আমরা তখন টাইম কিল হচ্ছে দেখি আমরা আর থাকতে পারলাম না, আমাদের প্রার্থী ঘোষণা করলাম। ভোটের নোটিফিকেশান কবে হয়েছে বলুন তো? অলরেডি গতকালকে 2টো ফেজের ইলেকশন নমিনেশন ডেট শেষ হয়ে গিয়েছে। এখনও যদি বসে থাকি তাহলে আশাই মরে চাষা হবে। ব্যাপারটা হচ্ছে দুটো প্রসঙ্গ, আপনি ডায়মন্ড হারবার বলেছেন আর জোট বলেছেন। আমি প্রথম জোটটা বলি। জোট এগোচ্ছে আপনি কীভাবে বললেন? জোটকে এগিয়ে নিয়ে যাওয়ার কারিগর আমরা, কারণ 21-এ নির্বাচন পরে ভোট শেষ জোট শেষ লেফটের পক্ষ থেকেই সর্বভারতীয় তাদের একটা দলের সর্বভারতীয় নেতা বলে দিয়েছিল। আমাদের রাজ্যের কোনো নেতা এর বিরোধিতা করেনি। আমরা ক্লিয়ারিফিকেশান চেয়েছিলাম অফ দ্য রেকর্ড, যেটা আপনারা এতে কি সহমত একটু বলুন। মিডিয়া ধরেছিল, আমরা বলেছিলাম, উত্তর দিয়েছিলাম। তারপর থেকে লেফট ফ্রন্ট বা কংগ্রেস আমাদের সাথে কোনোভাবে যোগাযোগ করেনি। তারপরে গঙ্গা দিয়ে অনেক পানি গড়িয়ে গিয়েছে। পৌরসভা নির্বাচন হয়েছে, তখন আইএসএফকে মনে খোঁজার ইচ্ছে হয়নি। সমবায় সমিতি নির্বাচন হয়েছে, আইএসএফকে কোনোভাবে পাত্তা দেয়নি। ম্যানেজিং কমিটি অনেক জায়গায় নির্বাচন হয়েছে, কোনো জায়গায় পাত্তা দেয়নি। উপনির্বাচন হলো কোথায়? বাই ইলেকশন সাগরদিতে, আইএসএফকে কোনো পাত্তা দেয়নি। ইভেন পঞ্চায়েত নির্বাচনেও রাজ্য স্তর থেকে আমরা চেয়েছিলাম একটা জোটক, সেটাও হয়নি, যদিও 2-4 জায়গায় অল্প অল্প জায়গায় হয়েছে। কিন্তু এত কোটা নির্বাচনে কিন্তু আইএসএফকে পাশে নেয়নি। কিন্তু আইএসএফ যেখানে শক্তিশালী, সেই ম্যানেজিং কমিটি হোক আর যে ইলেকশনই হোক, সেখানে লেফট ফ্রন্ট থাকলে তাদেরকে আমরা সাথে নিয়ে লড়াই করেছি। আমাদের এই ফুরফুরা হাই মাদ্রাসা নির্বাচনে আমরা পরাজিত করেছি তৃণমূলকে। আমরা কিন্তু লেফট ফ্রন্টকে সাথে নিয়েছিলাম। এখানে হয়তো লেফট ফ্রন্ট, আমি শক্তিকার কথা আমি বলবো না, সাথে নিয়ে লড়াই করেছি বিভিন্ন জায়গাতে, যে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবো, আমরা মেসেজ দিতে চেয়েছিলাম। আইএনডিআই জোটে যখন তৃণমূলের সাথে একসাথে ঘর সংসার করছিল, তখন আমরা বলেছিলাম ছেড়ে চলে আসুন, আমরা একসাথে লড়াই করি। তারপরে যখন কংগ্রেস আর তৃণমূল যখন হব হচ্ছে, তখনও কিন্তু দ্বিধাগ্রস্তের মধ্যে লেফট ফ্রন্ট ছিল। তখন আইএসএফ কিন্তু বলেছে, বারবার বলছে আপনারা ছেড়ে আসুন, আমরা একসাথে লড়াই করব। সহজেই বাংলাতে কেন একসাথে লড়াই করতে চেয়েছিলাম? সহজেই বাংলাতে তৃণমূল বিজেপিকে পরাস্ত করতে পারবো বলে। এখন আলাদা লড়াই করছি, পরাস্ত করব, কষ্ট হবে, একটু কষ্ট হবে, তখন কষ্টটা কম করতে হতো। তো তখনও কিন্তু যখন কংগ্রেস আর তৃণমূল প্রায় হয়ে যাব সিট নিয়ে, তখনও কিন্তু লেফট ফ্রন্ট আগিয়ে আসেনি। আজকে আপনারা কি মানে কেউ যদি বলে ছেড়ে বেরিয়ে গেল, এটা ভুল হচ্ছে। লেফট ফ্রন্ট ছাড়তে লেফট ফ্রন্টকে আমরা কোথায় 7 অবধি এসে দাঁড়িয়ে গিয়েছিলাম, দেয়ালে পিঠ থেকে গিয়েছে, এরপর আর সম্ভব নয়। মুর্শিদাবাদ সিটটাতে মোহাম্মদ সেলিম সাহেব আমরা ছেড়ে দেবো বলেছিলাম। আমরা কি বলেছিলাম যে শ্রীরামপুরে আমাদের তুলনামূলক শক্তিশালী সিপিএমের থেকেও আমাদেরকে এটা ছেড়ে দেওয়া হোক। কিন্তু যদি রিজিড থাকে কেউ, না সবটাই আইএসএফকে স্যাক্রিফাইস করতে হবে, আত্মসম্মান তো আমাদের একটুখানি হলেও আছে। হয়তো ওনাদের বড় দল অনেক বেশি আত্মসম্মান, কিন্তু আমাদের ছোট্ট দল ছোট্ট মতো তো আত্মসম্মান আছে, সেটাতে আঘাত লাগলে নিজে থেকে অব্যাহতি নেওয়ার দরকার ওই জায়গা থেকে। সেই জন্য আমরা আর অপেক্ষা করলাম না, দেখলাম আমাদের শুধু টাইম কিল হচ্ছে। এবার দ্বিতীয় হচ্ছে, যদি ডায়মন্ড হারবারের আমার কন্টেস্টের কথা বলছিলেন, আমি আমার মনস্থির করেছিলাম, আমার ইচ্ছা আমি পোষণ করেছিলাম, দল আমাকে দেয়নি। আমার পরিবর্তে বেশ কিছু কারণ দেখিয়েছে, জনমানসও কারণটা নিয়ে এসছে, কিছু কারণ এখনও পাবলিক ডোমিন আনে না, হয়তো আগামী দিন আনতে পারে, যে আমার পরিবর্তে মজনুল লস্কর সে একজন পোটেনশিয়াল, তাকে দাঁড় করিয়েছে। তবে হ্যাঁ, নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার থেকে কন্টেস্ট করছে না, এটা যেমন সত্য কথা, ঠিক ওই ধরনেরই সত্য কথা ডায়মন্ড হারবার থেকে আইএসএফ কন্টেস্ট করছে। যে বেগ দেওয়ার ইচ্ছে আমাদের ছিল, সেই বেগটাই আমরা একই ক্ষমতা লাগিয়ে ডায়মন্ড হারবার লড়াই করব। একদমই তাই। এই নিয়ে আজকে সকালবেলা 2 ঘন্টা আগে দেবাংশু একটা মন্তব্য করে ফেলেছে। দেবাংশু পরিষ্কার বলছে যে এই যে ডায়মন্ড হারবারের যে চ্যালেঞ্জ করেছিল নওশাদ সিদ্দিকী, সেটা ছেড়ে পালিয়ে যাওয়া, এই ঘটনাটাকেই তো নওশাদ সিদ্দিকী বলে। আপনার ডেফিনেশন কাকে বলে নওশাদ সিদ্দিকী, এই ডেফিনেশন দিতে গিয়ে উনি বলেছেন ডায়মন্ড হারবার থেকে চ্যালেঞ্জ ছুড়ে পালিয়ে যাওয়াকেই নওশাদ সিদ্দিকী বলে। সকলেরই ইচ্ছে হয়, এই কুজোরও ইচ্ছে হয় চিত হয়ে শোয়ার। দেখুন, দেবাংশুবাবু তো মাঠে ময়দানে রাজনীতি করে না,
তো উনি তো টিভিতে বসেই ম্যাক্সিমাম রাজনীতি করেছে, এবার কত ধানে কত চাল বুঝতে পারবে, রেজাল্টের দিনে বোঝা যাবে। দ্বিতীয় কথা হচ্ছে নওশাদ সিদ্দিকী পালিয়ে যাওয়ার ছিল নয়, ভয় পাওয়ার ছিল নয়, যতটুকু ভয় ছিল ওই দেবাংশুবাবুদের দলেরা আমাকে জেল খাটিয়ে ভয় কাটিয়ে দিয়েছে। আর মৃত্যুর ভয় নওশাদ সিদ্দিকীরা করে না। যেদিন জন্ম হয়েছি, জন্মের পর থেকে নিঃশ্বাস নিতে শুরু করেছি, যে যখন থেকে তারপর থেকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, যত দিন হচ্ছে তত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। তো ভয় আমার পাওয়ার জায়গা নেই। দলের বাধ্যবাধকতা আছে, শৃঙ্খলা আছে। ওই ধরনের দল আমাদের নয় যে আমি একটা বললাম, সে একটা বলল, আমি চেয়ারম্যান বলে আমাকেও অত্যন্ত, এটা নয়। বরঞ্চ দল যে বার্তাটা আমাদের বুথ লেভেলে দিল, আমাকে ওখান থেকে না কন্টেস্ট করতে দিয়ে দলের বুথ লেভেল পর্যন্ত আরও স্ট্রং হলো, যে বুথ সভাপতি যে কথা বলবে সেটাই শেষ কথা নয়। ওই বুথের যারা দায়িত্বশীলেরা আছে তারা বসে যে মতামত উঠে আসবে, সেটা বুথ সভাপতির পক্ষ যেতে পারে, বুথ সম্পাদকের বিপক্ষে যেতে পারে, সেটাই তাকে মানতে হবে। একদমই তাই। এই যে জোটটা হলো না, এই জোটটা না হওয়ার ফলে কিন্তু দুটো বক্তব্য আসছে। আপনার বিরোধী দল, আমি যদি এই মুহূর্তে জোট না ধরি তাহলে সিপিএম, তৃণমূল সকলেই, বিজেপি তো আছেই। এখন বিজেপির পক্ষ থেকে কোনো বক্তব্যই সেভাবে আসেনি আপনার এই কেন্দ্র থেকে না লড়ার জন্য, কিন্তু ডায়মন্ড হারবার থেকে না লড়ার জন্য, আমি এক্ষুনি দেবাংশুর কথা বললাম, কিন্তু এবার তৃণমূলের মুখপাত্রর কথা, একেবারে মুখপাত্র, তারা বলছে যে এ তো পালিয়ে গেলেন, উনি লড়তে পারলেন না, পালিয়ে গেলেন। দ্বিতীয় কথা, এই জোট না হওয়ার ফলে কিন্তু একটা বামপন্থীদের একটা স্তরে এরকম বার্তা দেওয়া হচ্ছে, আঁতাত হয়েছে, ঠিক এই শব্দটা, আঁতাত বিজেপির সাথে। দেখুন, আঁতাত যারা করে সময়ের সাথে সাথে তারা এটাকে আঁতাত দেখবে। যারা দলের শৃঙ্খলা পরায়ণ, দলের শৃঙ্খলিত দলকে পছন্দ করে, তারা তাদের শৃঙ্খলা দেখবে। তবে আমরা এটাও ভুলে যাচ্ছি না, অটল বিহারী বাজপেয়ীর হাত ধরেছিল একদিন কেউ, যারা বামপন্থী এখন সহজে দাবি করে, তারা তাহলে বিজেপির সাথে কী সম্পর্ক ছিল? গালি গালি মে চোর হ্যায়, অমুক গান্ধীর চোর হ্যায় বলেছিল, কাদের সাথে আঁতাত করে বলেছিল? এই প্রশ্ন উঠবে আগামী দিনে। 2019-এ কাদের সাথে আঁতাত করে ভোট কেটে বিজেপিকে রায়গঞ্জ থেকে জিতালো? 18টা সিটে ভোট কেটে 2019-এ বিজেপিকে কারা জিতালো, কারা আঘাত করেছে? তাহলে পাবলিক প্রশ্ন তুলবে। পাবলিক তো এই প্রশ্নটা করতে পারে। 2021-এ 77টা সিট বিজেপি জিতেছিল। 77টা সিটের মধ্যে কটা জায়গাতে কংগ্রেস আর লেফট ভোট কেটে বিজেপিকে জিততে সুবিধা করে, যদি প্রশ্ন তুলে দেয়, তাহলে ওই বামপন্থী বন্ধুরা উত্তর দিতে পারবে তো? সুতরাং বামপন্থী বন্ধুদের কথা বলবো, আবেগের বশীভূত হয়ে নয়, বাস্তবের মাটিতে পা রেখে কথা বলুন। ফেসবুকে দল চালিয়ে নয়, বাস্তবের মাটিতে আসুন। সাংগঠনিক বাস্তবতা অনুযায়ী মানুষকে জায়গা দিন, লড়াইটা আরও শক্তিশালী হবে। আর বামপন্থী বন্ধুরা তো ভালো লাগে যেটা শুনতে, বাস্তবে যদি রূপ দেয় আরও ভালো লাগবে। শ্রেণী সংগ্রামের কথা বলে, শ্রেণী বন্ধুর কথা বলে। আমরা তো শ্রেণী বন্ধু হতে চাই। তো আমরা অবহেলিত, বঞ্চিত, পিছিয়ে বর্গের, দলিত, আদিবাসী, মুসলিম, মতুয়া, এদের সংস্পর্শনে ঐক্যবদ্ধ হয়ে একটা দল তৈরি করেছি। এই জায়গাটাকে তো তাদের আরও গ্রহণ করা দরকার। এদেরকে এগিয়ে যাওয়ার জন্য আরও তো জায়গা ছেড়ে দেওয়া দরকার। দেখুন, ন্যায্য অধিকার আর সমাধিকার দুটো কিন্তু তফাৎ আছে। আচ্ছা, একদম ভবিষ্যৎবাণী দিয়ে আমি একটু শেষ করব। আপনাকে জানিয়ে রাখি, কিছুদিন আগে কুণাল ঘোষ, তখনও ভোট সব দলের প্রার্থী একেবারে দেওয়া হয়নি বললেই চলে, কুণাল ঘোষ বলেছেন যে বিজেপি মাত্র 5 থেকে 11টি আসন পাবে এবং তৃণমূল সেখানে পেতে পারে 30 থেকে 35টি আসন। ভোট শতাংশ নিরিখে ওই 60-62, আর এদিকে 30 থেকে 32%। বাম, কংগ্রেস, আইএসএফ তো খাতাই খুলবে না। দেখুন, কুণাল বাবুর কথা বা তৃণমূলের কোনো মুখপাত্রের কথা বা বিজেপির কোনো মুখপাত্রের কথাতে আমি বিশ্বাস করি না। তবে তাদেরকে এটা জিজ্ঞাসা করা দরকার যে আপনারাই বলুন, আপনারা কটা সিট নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিয়েছেন, কে কটা নেবেন? কারো কালীঘাটের কাকুর ভয়েস টেস্ট পাবলিক হবে, মানে কোর্টে এসে পৌঁছাবে না, দেরি হবে, টাইম কিল হবে। লিপসন হাউস কোম্পানির অফিসে গিয়ে কম্পিউটারে 14-15খানা ফাইল ডাউনলোড করিয়ে দেবেন, যাতে কেসের মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়া যায়। ডিএ মামলা, আমাদের রাজ্যের শ্রমিক সরকারি কর্মচারীদের যে মামলা, কি হচ্ছে আমরা জানি। আনুষঙ্গিক যে দুর্নীতি করেছে, কয়লা চুরি, বালি চুরি, গরু পাচার, বাচ্চাদের মিড ডে মিলে হাত মেরেছে, গরিবের রেশনে হাত মেরেছে, মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর গ্রুপ ডি, সেখানেও দুর্নীতি হয়েছে, তার নিয়োগে দুর্নীতি হয়েছে।
ইভেন আপনাকে বলি 100 দিনের কাজে আজকে টাকা বন্ধ করেছে, কিন্তু 100 দিনের কাজ করে যে 20 লক্ষের অধিক শ্রমিক কাজ করেছে তাদের টাকাটা দিয়ে দিতে হবে, 100 দিনের কাজের আইন অনুযায়ী দিতে হবে। কিন্তু তার আগে একটু এগিয়ে যায়, যেমন টাকা দেয় না তার বিরুদ্ধে তো 100 দিনের কাজের শ্রমিকরা তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট দেবে, কিন্তু 100 দিনের কাজ বন্ধর আগে কিন্তু একাধিকবার কেন্দ্রীয় টিম রাজ্যে এসেছেন, বিভিন্ন জায়গায় পরিদর্শন করে কিছু নোট দিয়ে গেছে যে এর ক্লারিফিকেশান দিতে হবে, একাধিকবার দেয়নি। তার ডেটা আমার কাছে আছে, যে কোনো ডিপার্টমেন্ট থেকে এবং যার কাছ থেকেও আমার কাছে এসে উপস্থিত হয়েছে। তো কথা হচ্ছে এই যে দুর্নীতিগুলো করেছে, এই দুর্নীতিগুলো বাঁচতে গিয়ে যাওয়ার জন্য আর একটা দুটো দুর্নীতির কথা বললে আপনি অবাক হবেন। বন্যা হয়েছে, বৃষ্টিতে জলমগ্ন এলাকা ভেসে গিয়েছে, সেইখানে নাকি 100 দিনের কাজ হয়েছে। জানেন কি লেভেলের দুর্নীতি তৃণমূল করেছে? আর এত খনন দেখিয়েছে, খাল খনন, হয়তো ফুরফুরা মৌজার কথা বলছি, মানে এমন খনন দেখিয়েছে ফুরফুরা মৌজাতে আর সমতল ভূমি থাকবে না, সব খাল হয়ে যাবে। মানে এই লেভেলের দুর্নীতি করেছে। কারা করেছে? টপ টু বটম পর্যন্ত তৃণমূলের দায়ী। ডিএমরা কোনো অংশে পিছিয়ে আছে, বিডিওরা কোনো অংশে পিছিয়ে আছে। কে থেকে কন্টিজেন্সি ফান্ড হিসাবে একটা পার্সেন্টেজ আছে, সেই টাকা কীভাবে লুটেছে, টোটাল আপ টু বটম, টপ টু বটম যে সিস্টেম পুরো ফেঁসে যাবে। এদের হাত থেকে তো বাঁচতে হবে তৃণমূল কংগ্রেসকে। সেই জন্য যে কটা সিটের অ্যাডজাস্টমেন্ট তারা করেছে, আগে তাদেরকে জিজ্ঞাসা করুন যে তোমরা কটা দেবো বলেছে বলো তো, তোমরা 21 না 25 বা 12, মানে বাকিটা না 18-র বেশি 19টা দেবেন, কটা করেছে সেটা করুক। তবে জনগণ এই দুটো শক্তিকেই পরাস্ত করে এই দুটো ফুলকেই বিসর্জন দেবে। এই দুটো ফুলকে সহজে যাতে বিসর্জন দিতে পারে সেই জন্যই ঐক্যের জন্য আমরা চেয়েছিলাম একটা বৃহত্তর স্বার্থে জোটক স্যাক্রিফাইস করতে করতে 20 এককভাবে দেবো বলেছিলাম, 20-র ওপরে দেবো বলেছিলাম, 14, 12, 10, 8, 9 বিকাশ স্যারের সাথে কথা বলার পরে আমরা বিকাশ স্যারের প্রতি একটু দুর্বল, আপনারাও জানেন, সে আলাদা জায়গা আছে। 7 পর্যন্ত এসে দাঁড়িয়ে গেছিলাম। সিপিআইএমের জেলা রাজ্য সম্পাদককে আমরা সিট ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে নিয়েছিলাম, কিন্তু দেয়ালে আমাদের পিঠ থেকে গেছে। এরপরেও যদি আমাদের গিয়ে তাহলে কোথায় যাব? অভিষেক ব্যানার্জির ভবিষ্যৎ নিয়ে ডায়মন্ড হারবারে কী বলতে চান? শেষ প্রসঙ্গ এইটা বলেই আমি শেষ করব, এটা শুনে শেষ করব যে এইবারও কিন্তু চ্যালেঞ্জ একের পর এক ছুটছেন অভিষেক ব্যানার্জি, ময়দানে বলছেন আর কোথায়। উনি 4 লক্ষ ভোটে জিতবেন বলেছেন। তো আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কথা, শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হলে অভিষেকবাবুর ডান সাইডে বাম সাইডে কারা থাকে জানেন? নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে যারা একজন নাম আছে তিনি ওই কাছে ঘুরছেন। কেন নটোরিয়াস লিস্টে নাম উঠেছে? ভোট পরবর্তী হিংসার জন্য। তো তাদেরকে নিয়ে যদি ভোট করায় 4 লাখ কেন, উনি 6 লাখের দায়িত্ব দিলে ওরা 12 লাখ করে দেবে। বুঝতে পারছেন কি বলছি? আর যদি শান্তিপূর্ণভাবে হয়, যদি সেই পৌরসভা নির্বাচনের মতো নয় সিসিটিভিতে কাগজ ছাঁটিয়ে দিচ্ছে, পঞ্চায়েত নির্বাচনের মতো নয় যে আপনার ফলতা ব্লক আনকন্টেস্টে সমিতি সহ সব জিতে গিয়েছে, যদি ফকিরচাঁদ কলেজে বিরোধীরা গণনা করতে যাচ্ছিল মেরে তাড়িয়ে দিয়েছে, ওই রকম হলে 4 কেন 8 লাখ 12 লাখ হয়ে যেতে পারে। আর যদি শান্তিপূর্ণভাবে হয় মাইনাসে রান করবে। মানে বলতে চাইছেন মানুষ যদি ভোট দিতে পারে, আর মানুষ যদি তার মতামত দেওয়ার জায়গাটা দেওয়া হয় মানুষকে, অভিষেক বাবু তৃতীয়বারের জন্য পার্লামেন্টে যেতে পারবেন না।